আমি মনে দুঃখ নিয়ে করছি, কারণ এত নাম বাদ দিয়েছে মানুষের। আমরা এখনো বলবো এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি। তার মধ্যে কিছু বাদ হতে পারে যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000-এর 60,000-এর মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদবাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাইব। আর তিনি মুখ্যমন্ত্রী নন, কেয়ারটেকার বলা যেতে পারে। মূলত তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মনোনয়নপত্র জমা দিলেন সার্ভে বিল্ডিংয়ে, এবং সেখান থেকে বেরিয়ে এসে এক প্রকার ঘোষণা করেই দিলেন যে তিনি হারতে চলেছেন। তার কথাবার্তার যদি মর্মার্থ ধরা হয় তাতে তাই মানে করে, এবং আরো মানে করে যে তিনি ভুয়ো ভোটে এতদিন জিতেছেন এবং তার খুবই মন খারাপ। কেন মন খারাপ? যে পরিমাণ ভোটার বাদ গেছে ওনার কেন্দ্রেই প্রায় 60,000-এর কাছাকাছি একটা সংখ্যা, এবং সেই তালিকা মোটামুটি ভাবে যখন পরিষ্কার হয়ে গেছে, নির্বাচন কমিশন ডিস্ট্রিক্ট ওয়াইজ বার করে দিয়েছে, তারপরে আর লড়বার মতো মানসিকতাও বোধহয় সম্ভবত উনি হারিয়ে ফেলেছেন। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। তা মমতা বন্দ্যোপাধ্যায়ের মোটামুটি হার ঘোষণা করে দেওয়ার অর্থটা কি দাঁড়ায়? গোটা তৃণমূল কংগ্রেসটার হার। কেন? তার কারণ বিরোধীদের কথা না, আমাদেরও কথা না, ওনার নিজের কথা যে উনি 294টা কেন্দ্রে প্রার্থী। তাহলে উনি যদি হারতে পারেন, জিততে না পারেন, জেতার মতো কোনো সাহস অবশিষ্ট না থাকে, তাহলে তার অন্যান্য প্রার্থীদের অবস্থা কি সহজেই অনুমেয়। এসআইআরে আপনাদের অনেকের নাম কেটেছে। এখানে যারা উপস্থিত আছে কার কার নাম কেটেছে একটু হাত তুলবেন। হ্যাঁ, এই ছবিটা ভালো করে তোলো তো, ভিডিও করো এটাকে, ভালো করে হাত তুলুন যাদের নাম কেটেছে। তাহলে ভোট দেবে কে? বিজেপি। এইটা একদিনে কিন্তু হয়নি। এটা আপনারা যদি ভাবেন যে মাত্র 2 মাস আগে, 2.5 মাস আগে চিন্তা করে দেখুন তো, এটা কি ভাবা যেত? এই যে এসআইআর প্রসেস প্রচন্ডভাবে আটকে দেওয়ার একটা চেষ্টা, এই সেই কারণ যেটা আজকে ওনার মুখ থেকে বেরিয়ে আসলো পরিষ্কারভাবে, যে উনি সেখানে আবার বলছেন যে এই যে 27 লক্ষ বাদ পড়েছে তাদের আবার ফিরিয়ে আনা উচিত। আমরা এর আগের এপিসোডে আমি বলেছি যে সুপ্রিম কোর্টের এই রায়টা স্ববিরোধী, আমি নিজেই বলেছি। এবং কেন বলেছি? যে যদি কিনা আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেস সুপ্রিম কোর্ট আপনারা দিয়েছিলেন এবং বলেছিলেন যে আন্ডার অ্যাডজুডিকেশনে যা আসবে সেটাই ফাইনাল, সেটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ প্রকাশ করা চলবে না, জেলা জাজদের সিদ্ধান্তই ফাইনাল। পরবর্তী হিয়ারিং এ এই সুপ্রিম কোর্ট এই মমতা বন্দ্যোপাধ্যায় নিযুক্ত বিভিন্ন
বা রাজ্য সরকার নিযুক্ত বিভিন্ন আইনজীবী যারা ছিলেন, মূলত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কপিল সিব্বল, এদের কথা রাখতে গিয়ে সুপ্রিম কোর্ট এই অ্যাপলেট ট্রাইব্যুনালটা গঠন করেন। আমার প্রশ্ন এটাই ছিল যে এই অ্যাপলেট ট্রাইব্যুনাল গঠন করাটা কি ওই আন্ডার অ্যাডজুডিকেশন মানে ওই জেলা জাজদের বিচার যেটা করলেন সেটাকেই সন্দেহ প্রকাশ করা হলো না? এটার জন্য আমি বলেছিলাম যে সেই রায়টা দ্বিচারিতা হয়েছে, সুপ্রিম কোর্টের নিজস্ব। এবার সুপ্রিম কোর্ট বিশেষ ক্ষমতা বলে এই এসআইআর প্রসেসের মধ্যে ঢুকেছে, এটাও মাথায় রাখতে হবে। পাশাপাশি স্বাভাবিক অবস্থাতে কিন্তু সুপ্রিম কোর্টের এই বা জুডিশিয়ারির এই ইলেকশন কমিশনের এই এসআইআর প্রসেসের মধ্যে ঢোকবার কথাই ছিল না। বাট সেইটা কে করেছিলেন? এই তৃণমূল নেত্রী বা প্রথমত তার অন্যান্য আইনজীবীরা করেছিলেন, তারপরে তিনি ওই কোর্ট টোট পড়ে গিয়ে সওয়াল করেছিলেন। মূলত মামলাটা ওনার দায়ের করা। এখন সেই মামলার ফলে এখন এবার বলতে চাইছেন যে আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে থেকে যারা কিনা মানে ছাড় পেয়েছে 30-32 লক্ষ 33 লক্ষের কাছাকাছি, সেটার ক্রেডিট এইবার উনি নিতে চাইছেন। তাহলে কোন কথাটা ঠিক? উনি নিজে দাঁড়িয়ে বলছেন যে ওই 58 লক্ষ যেটা বাদ পড়েছে তার মধ্যে মৃত তো কিছু ছিল, তাহলে তো এসআইআর হওয়াটা ঠিক হয়েছে। তাহলে আপনারা এতদিন ওই মৃতদের যারা ছিল ওদের নিয়েই ভোট করেছেন, আর সেইগুলো যখন ঘেঁচাংফু হয়ে গেছে, সেইগুলো যখন বাদ হয়ে গেছে, বিদেশি ভোটার যখন বাতিল, মোটামুটি বোঝাই গেছে আন্ডার এই অ্যাপলেট ট্রাইব্যুনালের প্রসেস সুপ্রিম কোর্ট থেকে জানিয়েই দিয়েছে। যদিও আমরা চ্যানেল থেকে বলেছি যে এটা অসাংবিধানিক হচ্ছে, তার কারণ যে বৈধ ভোটার তার ভোটাধিকারের অধিকারটা তার পাওয়া উচিত ছিল, আমরাই বলেছি এই চ্যানেল থেকে এর আগের এপিসোডে। কিন্তু অ্যাপলেট ট্রাইব্যুনালে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের লাস্ট হিয়ারিং এর যদি সিদ্ধান্তটাকেই মেনে নেওয়া হয় যে রোল ফ্রিজ 6 তারিখ এবং এই 9 তারিখে, তাহলে এটা ধরে নিতে হবে অ্যাপলেট ট্রাইব্যুনাল থেকে তার পরবর্তীতে যা কিছু হবে তারা ভোটাধিকার পাবেন না যদি তারা পাশ করে যান সেই বিচার প্রক্রিয়ায়। তাহলে মোটামুটি ধরেই নেওয়া যায় যে এবারের ভোটের এসআইআর প্রসেস শেষ এবং তাতে 90 লক্ষ প্লাস বাতিল। এবং এই বাতিলের ধাক্কা প্রত্যেকটি মানে বিধানসভা আসনে যেভাবে পড়েছে, এবং এখানে মাথায় রাখতে হবে, আমরা আর একটা এপিসোড নিয়ে আসছি এই নিয়ে, যে আমরা মানুষের ভাষা থেকে বারবার করে বলেছি, রাজ্যের বিরোধী দলকে পর্যন্ত মানে সেই তথ্যটা মাথায় রাখতে বলেছি, বিভিন্ন রকম এজেন্সিকে বলেছি মাথায় রাখতে, এনআইএ থেকে শুরু করে ভারতবর্ষের আর যা যা কিছু সুরক্ষার ক্ষেত্রে, দেশের সুরক্ষার ক্ষেত্রে যারা যারা আছেন তাদের মাথায় রাখতে বলেছি। আজ ইলেকশন কমিশনের যে ডেটাটা হাতে পাওয়া যাচ্ছে তাতে করে কিন্তু আমাদের এই মানুষের ভাষার আমার কথাটা ঠিক প্রমাণ হচ্ছে। সেটা কি? সবচেয়ে বেশি ডিলিটেড ভোটার এই আন্ডার অ্যাডজুডিকেশনের পর কোথায়? মুর্শিদাবাদে, মানলাম। ঠিক তারপর কোথায়? উত্তর 24 পরগনা। অনেকেই অনেক কথা এতদিন বলতেন, কেউ বলতেন অন্যান্য জেলা, দক্ষিণ 24 পরগনা তো আছেই, তারপরে আছে, অন্যান্য জেলার কথা বলতেন, বীরভূম টিরভূম এই সমস্ত কথা বলতেন, কিন্তু আমি বরাবর বলে গেছি যে এই সমস্ত কিছু, এই যে অশুভ অক্ষ, তার রাজধানী বানিয়ে রেখে দিয়েছে উত্তর 24 পরগনাকে। একদম বর্ডার সংলগ্ন একটি জেলা, কোথাও কোথাও ডাঙা বর্ডার, কোথাও কোথাও নদী বর্ডার, এতটাই সরু এবং এতটাই সেখান থেকে যাতায়াত করা সহজ, তার কাঁটা না থাকার ফলে কোন রকম তার কাঁটা বা মানে যাকে বলে বর্ডার, সেটা না মানে চিহ্নিত কোন রকম পাঁচিল বর্ডার এই সমস্ত না থাকার ফলে
সেটা অনেক বেশি সহজলভ্য এবং পুরো গ্রামকে গ্রাম, ছোট শহরকে শহর ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে। এটা আমরা বারবার বলেছি মানুষের ভাষার থেকে, হয়তো আমরাই প্রথম বলেছি। এবং তার সাথে বলেছি যে সেই সমস্ত এলাকার ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে শুধু না, সেই সমস্ত জায়গাতে মানে বলতে গেলে একটা আলাদা দেশ তৈরি হয়ে গেছে, সেখানকার আলাদা নিয়ম কানুন আইন চালু করে দিয়েছে এই সমস্ত বিদেশি শক্তি। তার জন্য আলাদা একটা এপিসোড করেছি, আর তার জন্য আলাদা আরো 4টে বিশেষ এপিসোড করেছি যে এই শক্তি কিভাবে এখানে জাল বিস্তার করেছে। আজকের এপিসোড সেটা নিয়ে নয়, কিন্তু এটা একটা বড় কারণ এই ওনার মন খারাপ হয়ে যাওয়ার জন্য। এখন মন খারাপ কারোর হলে তাকে কি করা যেতে পারে? সমবেদনা জানানো যেতে পারে বড় জোর। তা আমরাও আমাদের চ্যানেলের তরফ থেকে সমবেদনা জানালাম। কিন্তু সুধী দর্শকবৃন্দ, তার থেকেও জরুরি জিনিস যেটা, সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন? যে এই যে ওনার এই হতাশা, এর আগেও উনি বিভিন্ন স্টেজে বক্তব্য রাখবার সময় বলেছেন, সেগুলো কি একটু আপনাদের মনে করাই। যে অন্যান্য বারের মতো কিন্তু এবার করবে না। কি করবে না? ভোটের বেলা 12টা পর্যন্ত কিন্তু ওদের রেজাল্ট এগিয়ে এগিয়ে দেখাবে, কাজেই বুথ ছেড়ে চলে, এই কাউন্টিং ছেড়ে চলে আসবে না। যখন নমিনেশন ফাইল করতে যাবে তখন উকিল টুকিল ভালো করে সঙ্গে নিয়ে যাবে যাতে কোনো ভুল না হয়, এবং সমস্ত রকম ভাবে প্রার্থীদের যা যা কিছু ডকুমেন্ট আছে সেগুলো সব গুছিয়ে ঠিকঠাক করে রাখবে। সেন্ট্রাল ফোর্স, তাকে নিয়ে সন্দেহ প্রকাশ করে মানুষদেরকে হুমকি যে 200 নাকি গাড়ি করে 200 সেন্ট্রাল ফোর্স ইউপি থেকে এসে তাদের মারতে বা পেটাতে আসছে, যেটা সুপ্রিম কোর্টে উঠে গেছে। গত হিয়ারিং এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে নির্বাচন কমিশনের আইনজীবী মিস্টার নাইডু, আমি দেখিয়েছিলাম এপিসোডে, পুরো ট্যাপ খুলে দেখিয়ে দিয়েছেন সেই ক্লিপিং, যে এটা দেশের সুরক্ষার পক্ষে পর্যন্ত কত ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে, যে দেশের সুরক্ষা বাহিনীগুলোকে পর্যন্ত ইনি ছাড়ছেন না। ফলত আজকে এই মন খারাপটার পিছনে এই এতটা দীর্ঘ কারণ কিন্তু জমা হয়ে আছে, এবং কোন রকম অঙ্কে, যে কোনো রকম ভোটের পাটিগণিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়ে প্রায়, কেন মানে প্রায়টা তো বলতে হয়, প্রায় অসম্ভবের জায়গায় চলে গেছে। কেন? যে যে পরিমাণ নাম বাতিল পড়েছে, যে যে আসনে তারা জিততেন, তার তুলনায় সেইখানে নাম বেশি পরিমাণে বাতিল গেছে। আর এর সাথে যদি একটা সংক্ষিপ্ত পাটিগণিত আপনাদেরকে মনে করিয়ে দিই, যেটা এর আগে অনেকবার বলেছি, যে বিজেপির সাথে লাস্ট ইলেকশনে তৃণমূল কংগ্রেসের ভোটের ব্যবধান ছিল 41 থেকে 42 লক্ষ মাত্র, আর এসআইআর প্রসেসে নাম বাদ গেছে, আন্ডার অ্যাডজুডিকেশনটা যদি ছেড়েও দেন তাহলেও বাদ গেছে প্রথম 28 তারিখের লিস্টে 58 লক্ষ। এখানেই ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে। আর এবার যদি তার সাথে আরো এই 27 লক্ষ 28 লক্ষ যোগ দেন, মানে টোটাল 90 লক্ষ যেটা দাঁড়াচ্ছে, তাতে ডিফারেন্স ভোট কমপ্লিট মোটামুটি। কিন্তু এতে বিরোধী দল যেন সন্তুষ্ট হয়ে, মানে কি বলবো, আত্মসন্তুষ্টি তাদের না এসে যায়। তাদের বুথে বুথে নজর রাখতে হবে, প্রত্যেকটি বুথে প্রত্যেকটি পাড়াতে নজরদারি রাখতে হবে। তার কারণ এইবার ইনি যেটা এখন করছেন, ওনার হাতে আর কোনো কিছু না পেয়ে, সেটা হচ্ছে হুমকি রাজনীতি, যেটা নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে মেনশন পর্যন্ত করেছেন, এবং আমরা বার করে প্রত্যেকটা এপিসোডে ক্লিপিং তুলে তুলে এটার প্রতিবাদ করেছি যে নির্বাচন কমিশন এনাকে হয় ব্যান করুন, নয় অ্যারেস্ট করুন, এফআইআর করুন, কারণ ইনি সামাজিক অস্থিরতা তৈরি করে দিচ্ছেন এবং ইনি মানুষ খেপাচ্ছেন রীতিমতো। সেই জন্যে বলছি যে এই যে খেপানোর পরিবেশে একটা জায়গা কিন্তু সংক্রামক,
কারণ এরা তখন মরিয়া, যখন পুরো সিস্টেমটা ভেঙে পড়েছে, আপনারা নজর রাখুন সামনের এপিসোডটাতে, সেটাই দেখাবো, পুরো সিস্টেমটা যখন ভেঙে পড়ছে, তখন ওই কুচো মেজো ছোট এই সমস্ত নেতারা, যারা শাসক দলের ক্ষমতাকে ছত্রছায়া করে কাগুজে বাঘ লোক হয়ে লোককে ভয় দেখাতো, তাদের কিন্তু সেই ছত্র ছায়াটা আর নেই। এটা সাধারণ মানুষকে বুঝতে হবে। একটি গ্রামে কিন্তু, মানে যদি ছোটখাটো একটা গ্রাম ধরি, একটা বুথই যদি ধরি, একটা বুথে কিন্তু মোটামুটি 1200, 1500, 2000 ভোটার থাকেন। কিন্তু আজকে এদের লিমিটেড এই যে গুন্ডা বাহিনী, সেটা কজন থাকে সেই এলাকাটাতে? খুব বেশি হলে 20 জন, 25 জন, 30 জন। এই ব্যালেন্স অংশটা কিন্তু এবার খুব ইম্পর্টেন্ট, রুখে দাঁড়ানো। এবং সেই রুখে যে মানুষ দাঁড়াচ্ছে, সেই চিত্রও কিন্তু আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। কারণ চতুর্দিকে এইবার সেন্ট্রাল ফোর্স তার, মানে কি বলবো, চাপে পড়ে হোক, গুতোয় পড়ে হোক, যা করেই হোক না কেন, কিছু কিছু অ্যাকশন মুডে আসছে। তদন্তগুলো হচ্ছে কি পুরোপুরি এই যে মোথাবাড়ি কাণ্ড হয়ে গেল, তাতে করে এনআইএ একটা বড় ভূমিকা আগামী দিনে আপনারা হয়তো আমরা দেখতে পাবো। আগামী 13 তারিখেই তার হিয়ারিং আছে। কাজেই ঠকঠকানি কিন্তু এই মস্তানদের পায়ে ধরে গেছে, বুক ধুরধুর করছে। এখানে মানুষকে দরকার হবে বুক চিতিয়ে রুখে দাঁড়ানো। আত্মরক্ষাটা সকলেরই অধিকার, তেমনি ভোটও সকল নাগরিকের অধিকার। এইটুকু বলে আজকে শেষ করছি। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। আপনাদের সুচিন্তিত মতামত হাত খুলে কমেন্টে লিখুন এবং একটু সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে আপনার কমেন্টটাও শেয়ার হতে হতে অনেক দূর পর্যন্ত অনেকের চোখে পড়ে। নোটিফিকেশন অন রাখবেন, অল করে দেবেন, যাতে সব এপিসোডের নোটিফিকেশন আপনি ঠিক সময় মতো পান। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। নমস্কার।